একাত্তরের যুদ্ধের কথা মনে আছে? আমি তো একাত্তরের যুদ্ধের কথা বাড়ির বড়দের মুখে শুনেছি, বইতে পড়েছি। সেই একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে ধরাশায়ী করে জয়ী হয় ভারত, এবং সেখান থেকে জন্ম নেয় বাংলাদেশ, পড়শি রাষ্ট্র, যারা কিনা আমাদের উপর পরমাণু বোমা বিস্ফোরণের কথা বলে। কি অদ্ভুত না? আর এবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতের মাটিতে পাকিস্তানের মর্টার। কোথায়? পাকিস্তানের মর্টারের গোলা ভারত বাংলাদেশ সীমান্তে দিনহাটার ঝিকরি গ্রামে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আসুন আরো বিস্তারিত জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি শুভঙ্কর সাহা রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, রুমেলা, দেখো, দিনহাটা 2 ব্লকের ঝিকরি গ্রাম, এই গ্রামটি একদম ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া, পাশ দিয়েই কাঁটাতার বয়ে গিয়েছে একটা গ্রামের বিরাট অংশের মধ্যে দিয়ে। এই ঝিকরি গ্রামেই স্থানীয় এক কৃষক, তিনি ধানের বীজতলা তৈরি করার জন্য যখন মাটি খনন করছিলেন, সে সময় একটি মর্টার উদ্ধার হয়। পরবর্তীতে সেই মর্টারটি তিনি বুঝতে পারেননি সেই কৃষক, তিনি সেটা বাড়িতে নিয়ে যান এবং সেটা পরিষ্কার করার পরে তার একটু সন্দেহ হয় সেই মর্টারে লেখা রয়েছে পাকিস্তান এবং 1971। এরপরে তিনি সঙ্গে সঙ্গে সেই মর্টারটি নিয়ে স্থানীয় বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করেন। এরপরে গোটা বিষয়টি পরিষ্কার হয় এবং এরপর বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়। বিন্নাগুড়ি থেকে আর্মির যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বম্ব স্কোয়াডের দল সেই মর্টারটি নিষ্ক্রিয় করে এবং পুলিশের যে ধারণা, এই মর্টারটি 1971 সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে, সেই যুদ্ধে পাকিস্তানি সেনা ব্যবহার করেছিল এবং এই গোটা ঘটনায় কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এই দিনহাটার সীমান্ত লাগোয়া ঝিকরি গ্রামে। তবে আশার কথা একটাই, যে আপাতত সেই মর্টারটি নিষ্ক্রিয় করা গেছে, ফলে সেখানে আপাতত আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। রুমেলা, বেশ, বললাম বিরতির আগেই যে প্রধান শিক্ষককে হুমকি দিয়ে ঘুষ দিতে চাপ। স্কুল পরিদর্শক ফোন করছেন শিক্ষককে, কি বলছেন টেলিফোনিক কনভারসেশনটা আগে একবার শুনুন। সঞ্জয়, হোপ ইউ আর রেডি। আমি যেটা কালকে যে বিষয়ে কথা বলেছিলাম, ম্যাডাম, ওই 30,000 টাকা করে যেটা বলেছেন ম্যাডাম, এই মোমেন্টে ম্যাডাম পসিবল হচ্ছে না তো ম্যাডাম। মিলন, আমি মিলনদাকে বলেছি, মিলনদা হয়তো আপনার সাথে কথা বলবে, আমি আমারটা পার্সোনালি বললাম ম্যাডাম। না, বিষয়টা হচ্ছে যে মিলনকেও বলে দিও, ওদের কিন্তু ছুটি কারোরই স্যাংশন নেই। ঠিক আছে ম্যাডাম। ইমদাদুলকেও বলে দিও, ছুটি কারোরই স্যাংশন নেই। ওরা যে সমস্ত ছুটি করেছিল, না আমি পুলিশ কেসে আমি হাত দিব, না আমি কোনো কিছু করব, এগুলো সব সার্ভিস বুকে উঠবে। সেরকম তোমারটা তুমি ভাবো যে এত লাফালাফি করলে তোমাদের কিন্তু সেইভাবে কিন্তু পেব্যাক করতে হবে। ম্যাডাম, যদি কিছু নেগোসিয়েশন করেন 30,000 টাকা করে ম্যাডাম পসিবল হচ্ছে না। নেগোসিয়েশন আবার কাকে বলে? নেগোসিয়েশন, হোয়াট ইজ দিস নেগোসিয়েশন? চাকরিতে সমস্যা হবে, ছুটি স্যাংশন হবে না, এমন নানা রকম চাপের কথা আপনারা এই কথোপকথনে শুনলেন। এরপর ডিআই এর কাছে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে, কিন্তু একজন স্কুল পরিদর্শক, তার এত সাহস হয় কি করে? কোন প্রভাবশালীর হাত, কোন বলে তেলি বলিয়ান? আসুন জানার চেষ্টা করি। প্রণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, দেখো, তিনি যথেষ্টভাবেই কিন্তু প্রভাবশালী বলেই কিন্তু নিজেকে পরিচয় দেন এবং সেই প্রভাবশালী বলেই কিন্তু একাধিক শিক্ষকের কাছ সঙ্গে এইভাবে দুর্ব্যবহার করেন এবং রামেশ্বরপুর নিম্ন বুনিয়াদির যিনি প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত, তার সঙ্গে 30,000 টাকা এবং তার আরও 2জন সহকর্মী, তাদের সঙ্গে মোট 90,000 টাকা দাবি করেছিলেন এবং না দিলে তার যে পরিণাম ভয়ঙ্কর হবে তাও কিন্তু তিনি হুমকি দেন বলেও অভিযোগ। এবং এই প্রধান শিক্ষক তিনি কিন্তু তাতে দমে যাননি, তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং শুধু অভিযোগ দায়ের করা নয়, যে জেলা প্রশাসন থেকে আরম্ভ করে ডিআই থেকে আরম্ভ করে সবাইকে তিনি জানিয়েছেন। এবং এই যে এসআই অমৃতা বিশ্বাস, সারগাছি তোমার চক্রের এসআই, তার নামে কিন্তু এই ধরনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে এবং অনেক শিক্ষকের সঙ্গেই তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। যদি যিনি জেলার আর কি ডিআই রয়েছেন, তিনি কিন্তু দাবি করেছেন অভিযোগ পেয়েছেন এবং তিনি ব্যবস্থা নেবেন বলে
বলে কিন্তু জানিয়েছেন। এবং এই যে অভিযোগ যার নামে, সেই অমৃতা বিশ্বাসে কিন্তু আজকে বলেছেন যে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। এবং আমরা একাধিকবার তার কাছে গিয়েছিলাম, তখন কিন্তু তিনি কোনো উত্তর দেননি। আজকে বিকালে যখন খবর সম্প্রচার হয় তারপরে কিন্তু তিনি সেই কথা জানিয়েছেন। এবং যদিও এই প্রধান শিক্ষকের দাবি যে যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বিষয়টি তারাই ব্যবস্থা নেই এবং আমরা যাতে সুষ্ঠুভাবে পড়াশোনা করাতে পারি ছাত্রদেরকে, সেই ব্যবস্থা করুক প্রশাসন। আমার সাথে গত সোমবার পুলিশের সাথে একটু ঝামেলা হয় এবং পুলিশ আমার নামে কতগুলো ফলস কেস দিয়ে দেয়। তো আমার সারকাছি সার্কেলের যিনি সাব ইন্সপেক্টর অফ স্কুল আছেন অমৃতা বিশ্বাস ম্যাডাম, তিনি যখন জানতে পারেন তখন তিনি আমাকে ফোন করে 30,000 টাকা দাবি করেন। তার জন্য ম্যাডাম ব্ল্যাকমেল করতে থাকেন, যদি আমরা টাকা না দিই আমাদের সার্ভিস ব্রেক করে দেবেন বা সার্ভিসে কোনো ক্ষতি করে দেবেন। আমি বাধ্য হয়ে যখন ডিআই ম্যামকে কমপ্লেন করি তখন ম্যাডাম আমাকে তার ফ্ল্যাটে ডাকেন, ডেকে আমার ফোনটা কেড়ে নেন এবং ফোনের পাসওয়ার্ড চান, আমি দিই না। তারপরে ম্যাডাম ডিআই কাছে আমি কি কমপ্লেন করেছি তা ডিসক্লোজ করতে পারেন, আমি না করলে ম্যাডাম আমার নামে শ্লীলতাহানির কেস দেওয়ার ভয় দেখান। আজকে এবং গত আগের ওয়ার্কিং ডেতে একটা অভিযোগ জমা পড়েছে, তবে বিষয়টা এখনো খতিয়ে দেখা হয়নি। এই ব্যাপারে আমরা এখন বিষয়টা খতিয়ে দেখবো, এটা তদন্ত সাপেক্ষ, এখনই কিছু বলতে পারছি না। এই রিসেন্টলি আমি যে অভিযোগটা পেয়েছি সেটা দেখছি, সেটা খতিয়ে দেখছি। অ্যাজ এ ডিআই রয়েছি, আমাদের কাউন্সিল, আমাদের চেয়ারম্যান স্যার রয়েছেন, কাউন্সিল রয়েছে, আমরা আধিকারিকরা, শিক্ষা আধিকারিক রয়েছে, এখানে ভয়ের কিছু নেই। আমরা একটা পড়াশোনার সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চাইছি, এখানে কোনো কিছু ভয়ের কিছু নেই। এখানে আমরা যেটা রুলস অনুযায়ী যা হয় আমরা সেটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। 5 বছর আগে অনুমোদন মিলেছিল, কিন্তু অনুমোদন সার, তার কারণ জুনিয়র হাই স্কুলের 80 জন পড়ুয়া এই মুহূর্তে সংকটে। তাদের নিজস্ব কোনো স্কুল বিল্ডিং নেই, ফলত পাশের যে প্রাথমিক স্কুল, প্রাইমারি স্কুল, সেখানে তাদেরকে ক্লাস করতে যেতে হয়। প্রশ্নটা এখানে, 5 বছর আগে যখন অনুমোদন মিলেছিল তারপরেও তার কেন বাস্তবায়ন হলো না? প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে, পরিষ্কারভাবে জেনে নি তার থেকেই। অর্পণ, দেখো, স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে সেখানে বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু বিল্ডিং তৈরির পর তার যে জানালা দরজা এবং বসার জন্য চেয়ার বেঞ্চ এখনো পর্যন্ত আসেনি। 5 বছর কেটে গেছে। এই এলাকার যারা পড়ুয়ারা রয়েছেন তারা 3 কিলোমিটার দূরে যেতে হচ্ছে তাদের পড়াশোনা করার জন্য। এবং পাশের যে স্কুল রয়েছে, যেখানে প্রাথমিক স্কুলের পড়াশোনা হওয়ার কথা 5 পর্যন্ত, তারাই 7 পর্যন্ত পড়াচ্ছেন। প্রথমে 8 পর্যন্ত পড়াচ্ছিলেন, কিন্তু ক্লাস সংখ্যা কম হওয়ায়, স্কুলে শিক্ষক না থাকায় তাদেরকে 8 বাদ দিয়ে 7 পর্যন্ত তারা পড়াচ্ছেন। আর এখানেই এলাকার মানুষজন তারা অভিযোগ করছেন যে 5 বছর কেটে যাওয়ার পরেও এই স্কুল তৈরি তো যেমন হলো না, তেমন এই স্কুলে জুনিয়র হাই স্কুলের যে শিক্ষক, সেই শিক্ষক এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। অর্থাৎ স্কুলে এখনো পর্যন্ত খাতা কলমে ছাত্রছাত্রী রয়েছেন, তারা স্কুলে আসছেন, কিন্তু স্কুলে কোনো শিক্ষক নেই। স্কুলের কোনো যে বিল্ডিং, সেই বিল্ডিং এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এখানেই সাধারণ মানুষ এবং প্রাথমিক স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি করজোড়ে নিবেদন করছেন যে অবিলম্বে স্কুলটা শুরু করা হোক। ইতিমধ্যেই স্কুলের সমস্ত যে তাদের যে দপ্তর রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদে, সেখানে তারা প্রত্যেকটি দরজায় তারা গিয়েছেন, সেখানে তারা আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই 5 বছর কেটে যাওয়ার পরেই একই অবস্থা। এলাকার মানুষজন তারা বলছেন যে তাদের ছোট ছোট বাচ্চাদের গ্রামে স্কুল থাকতেও তাদের 3 কিলোমিটার দূরে পাঠাতে হচ্ছে। প্রতিনিয়ত তাদের ভয় করে, কিন্তু কিছু করার নেই, কারণ স্কুলের শিক্ষক নেই, স্কুলের বিল্ডিং এখনও পর্যন্ত তৈরি হয়নি। গ্রামের মানুষজন চাইছে অতি তাড়াতাড়ি এইটা হোক, কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে আমরা সার্কেল ইন্সপেক্টরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি জানিয়েছেন বিষয়টি তাদের দপ্তরকে জানানো হয়েছে। রুমেন, আমরা চাই যে আমাদের এই স্কুলে মাস্টার দেওয়া হোক, কারণ আমার বাচ্চা যখন এইভাবে পড়াশুনো করেছিল 7 পর্যন্ত পড়িয়ে মাস্টাররা বলেছিল যে এখানে মাস্টার দেয় না, সেইভাবে গাইড আমরা দিতে পারবো না, আমরা 8 পর্যন্ত পড়াতে পারবো না, কত আমরা সামাল দেবো, সেই জন্য তোমাদের বাচ্চাকে তোমরা নিয়ে চলে যাও। আমরা নিয়ে চলে যেতে বাধ্য হয়েছি 7 থেকে। 2018 সাল থেকে হয়েছে স্কুলটা স্যাংশন হয়ে রয়েছে। এখানে উপরে যত কর্তৃপক্ষ তারা এখানে এসে ভেরিফিকেশন করে গেছে। আমাদের বক্তব্য, এখানে যে স্কুলটা চালু করার জন্য ছেলেরা আজকের বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। মাস্টারমশাইরা বলছেন, যারা চালাচ্ছেন তারা বলছে যে আমরা টিসি দিয়ে ছেড়ে দেবো। এখন গোয়ালবাড়ি স্কুলে পড়ি, এই স্কুলে 8 অবধি নেই, ওখানে যেতে অনেকক্ষণ সময় লাগে। যদি এখানে স্কুলটা হতো খুব ভালো হতো।
আমাদের মানে যাতায়াতে খুব প্রবলেম হয়। 2019 সাল থেকে আমরা সাফল্যের সঙ্গে আমরা জুনিয়র হাই স্কুলটা এবং প্রাইমারি একসঙ্গে একই বিল্ডিংয়ে একই ছাদের তলায় আমরা পঠন পাঠন করাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় 2019 সাল থেকে এই এখনো 2024 শেষ হতে চলল, গাববেড়িয়া জুনিয়র হাই স্কুলের বিল্ডিংটি এখনো সমাপ্ত হয়নি। এছাড়া কোনো শিক্ষক নিয়োগ হয়নি। পর্যাপ্ত জায়গা না থাকার জন্য আমরা বর্তমানে এখন শুধু 6 আর 7 পড়াই। এবার আমাদের এসআই স্যার উদ্বোধন করে সবই ব্যাপারটা জানেন, সেই ব্যাপারে যদি আপনারা সহযোগিতা করেন